আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ তানভীর ইসলাম। পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করতে হয়। তো আমরা প্রথমেই কিছু যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার আগে আমরা কিছু বিষয় জেনে নিব। প্রথমে যে বিষয়টি জানার সেটি হচ্ছে গিয়ে সদৃশ এবং অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কী, এবং আরেকটি বিষয় জানতে হবে সেটি হচ্ছে কিভাবে একটি অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। তো এই দুইটি বিষয় আমাদের যোগ এবং বিয়োগ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এখানে দেখতে পাচ্ছ সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এবং অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের দুইটি সংজ্ঞা দেওয়া আছে। আমরা জানি দুই বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত এবং আবৃত উভয় অংশের অঙ্ক সংখ্যা যদি সমান হয় এদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। অর্থাৎ আমরা যদি এমন একটা সংখ্যা চিন্তা করি যেখানে যেখানে দশমিকের পরে আবৃত দশমিকের অঙ্ক সংখ্যা এবং অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা উভয় সমান, তাদেরকে আমরা বলছি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন আমরা যদি একটু উদাহরণের দিকে লক্ষ্য করি, সেটি হচ্ছে এটি 12.45 এবং উপরে 45-এর উপরে পৌনঃপুনিক আছে, এবং 6.32 যেখানে 32 এর উপরেও পৌনঃপুনিক আছে। এখানে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 2টি, আর এই সংখ্যাটি তো আবৃত অংশের অঙ্ক সংখ্যা 2টি। তার মানে আমরা বলতে পারছি, এবং এখানে কোনো অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা নেই, তার মানে আমরা বলতে পারি যে এটি একটি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তো পরে আরেকটি উদাহরণ যদি লক্ষ্য করি, 9.453 যার উপর 3-এর উপর পৌনঃপুনিক আছে, এবং 125.897 যেখানে 7-এর উপর পৌনঃপুনিক আছে। এই দুটিও কিন্তু সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, কারণ এখানে এই সংখ্যাটিতে একটিমাত্র আবৃত অঙ্ক সংখ্যা, আর এই সংখ্যাটিতেও ঠিক একটি আবৃত অঙ্ক সংখ্যা, আর অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 2টি এটিতেও, আর এই সংখ্যাটিতেও অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 2টি। আর তাহলে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কী সেটি আমরা অবশ্যই বুঝতে পারলাম। তাহলে আমরা অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কী সেটিও বুঝতে পারবো। সেটি আবৃত দশমিক অংশের অঙ্ক সংখ্যা এবং অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কখনোই সমান নয়, তাদেরকে আমরা বলছি অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন এই একটি সংখ্যা যদি আমরা লক্ষ্য করি 0.3456, এক্ষেত্রে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 3টি এবং অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 1টি, যেখানে পরবর্তী সংখ্যাটি আমরা দেখতে পাই যে এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা 3টি কিন্তু অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 2টি, যার কারণে এই দুইটি সংখ্যা পরস্পর অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এই টপিকটি আমরা কেন জানলাম? কারণ যোগ এবং বিয়োগ করার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই, যদি অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ থাকে তাহলে দুইটি সংখ্যাকে, বা যদি দুইয়ের অধিক সংখ্যা থাকে, দুই বা ততোধিক সংখ্যক যদি সংখ্যা থাকে, তাহলে তাদের সকলকে একটি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে তারপরে যোগ বা বিয়োগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমরা যদি একটি জিনিস দেখি, সেটি হচ্ছে প্রথমে আমি বলেছিলাম যে যোগ এবং বিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই তাদেরকে অসদৃশ থেকে আগে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে তারপরে যোগ বা বিয়োগ করতে হয়। তো কিভাবে আমরা সদৃশ ভগ্নাংশে প্রকাশ করব? এক্ষেত্রে প্রথম যে বিষয়টি লক্ষ্য করতে হবে যে এখানে সব থেকে আগে দেখব যে প্রত্যেকটা সংখ্যার কতগুলো সংখ্যক আবৃত অঙ্ক সংখ্যা আছে এবং কতগুলো সংখ্যক অনাবৃত অঙ্ক সংখ্যা আছে। তো এই তিনটি সংখ্যা যদি আমরা লক্ষ্য করি, উদাহরণ 8 তোমাদের বইয়ের একটি উদাহরণ আমি নিয়েছি, তো এই তিনটি সংখ্যা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে এই সংখ্যাটিতে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 3টি, এই সংখ্যাটিতে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 2টি, আর প্রথম সংখ্যাটিতে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে মাত্র 1টি। তার মাধ্যমে আমরা বলতে পারি যে এটি একটি রুলস যে আমার যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব তার আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এই যে এখানে 1টি, এখানে আছে 2টি এবং এখানে আছে 3টি, তার মানে 1 2 3 এর লসাগু, অর্থাৎ এর লসাগু করলে আমরা পাই 6। তার মানে আমি যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব সেখানে আমার আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6টি। এবং আরেকটা বিষয় লক্ষ্য করার মতো সেটি হচ্ছে গিয়ে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যেহেতু সর্বোচ্চ যেই সংখ্যাটিতে, সেই সংখ্যাটির উপর বেস করে বাকি সংখ্যাগুলোরও অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা করতে হবে। এই অঙ্কটির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে সর্বোচ্চ অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 2টি, তার মানে আমি যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করবো এই তিনটি সংখ্যাকেই অবশ্যই দশমিকের পরে 2টি অনাবৃত ঘর রাখবো এবং বাকি সংখ্যাগুলো
অর্থাৎ ওই যে 1, 2 এবং 3-এর যে লসাগু বের করেছিলাম, তো অর্থাৎ 6টি আমরা আবৃত দশমিক ভগ্নাংশের ঘর তৈরি করব। তো এটিকে এখানে করেছে দেখো 5.6। এই 5.6কে যদি একটু এক্সপ্যান্ড করি তাহলে আমরা আগেই বলেছিলাম যে এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6টি, এখানে 6টি হয়েছে এবং অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হয়েছে 2টি। তারপরে পরেরটা যদি দেখি 7.345 34, এই যে দেখো এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হয়েছে 6টি আর অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হয়েছে 2টি। ঠিক সেমভাবে এখানেও আবৃত অংশের অঙ্ক সংখ্যা হয়েছে 6টি এবং অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হয়েছে 2টি। তো এখন আমরা দেখব কিভাবে এই কনসেপ্টটি কাজে লাগিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, বিশেষ করে যোগ এবং বিয়োগ। আমরা এখানে উদাহরণ 10 নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমাদের কাছে 3টি সংখ্যা দেয়া আছে, এই সংখ্যা 3টিকে যোগ করতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করেছি, আমি প্রথমে এই সংখ্যাগুলোকে আমি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিয়েছি। যেমন এখানে 3.89কে যদি আমি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, আমি দেখতে পাই যে এখানে সর্বোচ্চ কত সংখ্যক আমার অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কতটি, 2টি। তার মানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা প্রত্যেকটি সংখ্যার ক্ষেত্রে 2 হয়েছে এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 3, 2, 2, অর্থাৎ 2, 3, 3 এর লসাগু যা হবে সেটি হচ্ছে আবৃত অংশের অঙ্ক সংখ্যা, অর্থাৎ এক্ষেত্রে আবারও 6। তার মানে এই থেকে এই পর্যন্ত হচ্ছে আবৃত অংশের অঙ্ক সংখ্যা। এবং আরেকটি জিনিস করেছি সেটি হচ্ছে গিয়ে আমরা 2 ঘর বাড়তি নিয়েছি। প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে, প্রত্যেকটি যোগ এবং বিয়োগের ক্ষেত্রে অন্তত তোমরা মাথায় রাখবে এই 2 ঘর বাড়তি না নিলে আমাদের হাতে একটা ক্যারি থেকে যায়, যে বিষয়টাকে আমরা অ্যাভয়েড করতে পারি না, পরবর্তীতে আবার যোগ করে দিতে হয় বা বিয়োগ করে দিতে হয়। তো এই ঝামেলা এড়ানোর জন্যই আমরা সামনে 2 ঘর বাড়তি নিয়েছি। তো অ্যাজ ইউজুয়াল তোমরা যেভাবে দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ করেছো তারপরে বাকিটুকু ঠিক সেমভাবেই করলে আশা করি মিলে যাবে। তো আমরা আশা করি বুঝতে পেরেছি কিভাবে একটি অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে যোগ করতে হয়। তো তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য 2টি কাজ রইল, মাত্র 2টি কাজ। তোমরা অবশ্যই এই 2টি কাজ করে আমাকে অবশ্যই জানাবে। তারপরে আমরা দেখতে পারবো, আমরা দেখব একটি বিয়োগ, যেটি উদাহরণ 12 তোমাদের বইয়ের, এগুলো সবই তোমাদের বই থেকে নেয়া। তো উদাহরণ 12-এ কী বলেছে যে 2টি সংখ্যা দেয়া আছে, আমি এই 2টি সংখ্যা একটি থেকে আরেকটি বিয়োগ করব। তো এক্ষেত্রেও ঠিক সেমভাবে আমার এই সংখ্যা দুটিকে আগে সদৃশ করে নিতে হবে, যেহেতু এখানে সদৃশ নেই, কারণ এখানে তোমার অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 1টি আর এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 2টি। তার কারণে আমরা বলতে পারছি এটি একটি অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তো অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে প্রথমে আমরা সদৃশ করে নিয়েছি। কিভাবে করব তোমরা অবশ্যই রুল জানো যে সবথেকে ম্যাক্সিমাম যেই সংখ্যক অনাবৃত অংশ আছে, সর্বোচ্চ ম্যাক্সিমাম যেই সংখ্যক অনাবৃত অংশ আছে সেইটি হবে প্রত্যেকটা সংখ্যার অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা, এবং যেই কয়টি সংখ্যক আবৃত অংশ আছে ওই কয়টা সংখ্যার লসাগু, যেমন এখানে 2 এবং 3, 2 এবং 3-এর লসাগু আবারও 6, 2 এবং 3-এর লসাগু অবশ্যই 6। তো যেহেতু 6, তার মানে আমার আবৃত অংশের অঙ্ক সংখ্যা হয়েছে 6টি, এই যে আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হয়েছে 6টি। তো তোমরা অবশ্যই বুঝতে পারলে। এবং তো এরপরে আমরা দেখব গুণ। তো গুণ কিভাবে করতে হয় আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাই যে কোনো অসদৃশ অথবা সদৃশ যে কোনো গুণ করার ক্ষেত্রেই, অর্থাৎ অসদৃশ বা সদৃশ যে কোনো দশমিক ভগ্নাংশে গুণ করার ক্ষেত্রেই আমাদের প্রথম ওই ভগ্নাংশটিকে আগে আমাদেরকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে, অর্থাৎ p/q আকারে প্রকাশ করে নিতে হবে। আর তোমরা অবশ্যই জেনে থাকবে যে কোনো আবৃত দশমিক ভগ্নাংশ সবগুলো একটি মূলদ সংখ্যা, অর্থাৎ এদেরকে অবশ্যই p/q আকারে প্রকাশ করা যায়। এবং কেন যায়, কিভাবে যায়, এটি আমি আগের ভিডিওগুলোয় বলেছি, তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। আর এখন আমরা দেখব একটি আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে। আমরা আগেই বলেছি যে যেই ভগ্নাংশটিকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমরা দেখব আবৃত অংশের অঙ্ক সংখ্যা কতটি। এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 1টি, যার কারণে একটি 9, এবং দশমিকের পরে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 1টি, যার কারণে একটি 0। তার মানে আমরা হর পেয়ে গেলাম, সেটি হচ্ছে 90, এবং উপরে হবে পুরো সংখ্যাটা, মানে দশমিক এবং পৌনপুণিক বাদে পুরো সংখ্যাটা আমরা নিব লব মাইনাস পৌনপুণিক এবং দশমিক বাদ দিয়ে বাকি যেই সংখ্যাটুকু থাকবে, এই যে সংখ্যাটুকু রইল এই সংখ্যাটুকু আমরা বিয়োগ করব। তোমরা অবশ্যই জেনে থাকবে যে কিভাবে একটি আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে। তো এরপর আমরা করার পরে এটা পেলাম, এখানে পেলাম হচ্ছে 26
ভাগ হচ্ছে 90, অর্থাৎ 13/45। তো এটি পেলাম আমরা 0.28-এর সাধারণ ভগ্নাংশ। এখন আমরা দেখব কীভাবে 42.18কে আমরা কীভাবে একটি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এক্ষেত্রেও আমাদের এই যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা হচ্ছে 2টি, অর্থাৎ আমাদের দশমিকের পরে 2টি পৌনঃপুনিকের জন্য 2টি 9 এবং দশমিক এবং পৌনঃপুনিক বাদে বাকি যে সংখ্যাটুকু, মানে পুরো যে সংখ্যাটুকু আছে এটা লিখলাম, মাইনাস দশমিক বাদ দিয়ে এবং পৌনঃপুনিক অংশ বাদ দিয়ে যে সংখ্যাটুকু থাকবে অর্থাৎ 42, এই সংখ্যাটুকু লিখে দিলাম। তো এটা করার পরে পেয়েছি আমরা 464/11। তো এটাকে এরপরে আমরা এই দুইটি ভগ্নাংশকে তো অবশ্যই গুণ আকারে প্রকাশ করতে পারি, যেমন এখানে আমরা দেখিয়েছি যে 13/45 ইন্টু 464/11, অর্থাৎ এটিকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা এভাবে লিখতে পারি, এবং এটিকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা এভাবে লিখতে পারি, এবং এটিকে শেষ পর্যন্ত আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছি। তো এটি ছিল গুণের নিয়ম। আশা করছি তোমরা আগে গুণের আগেও তোমরা অবশ্যই কিভাবে একটি আবৃত দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে একটি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে এই নিয়মটি তোমরা জানো। তো এরপরে আমরা কিছু কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এই ক এবং খ এগুলো সবই তোমাদের বইয়ের কাজ, এগুলো তোমরা করতে পারবে আশা করছি। তো এগুলো একটু করে আমাকে অবশ্যই জানিও। আর এরপরে একটি টপিক বাকি রইল, সেটি হচ্ছে ভাগ। তো ভাগও ঠিক সেমভাবে আমাদের ওই আবৃত দশমিক ভগ্নাংশকে প্রথমে আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে হবে। তো প্রকাশ করে এরপরে আমরা ভাগ করেছি। এই যে এখানে দেখো, এই প্রথম সংখ্যাটিকে যদি আমরা প্রকাশ করি তাহলে এটা, এবং দ্বিতীয় সংখ্যাটিকে যদি প্রকাশ করি তাহলে এইটা। তো এরপরে আমরা কি করেছি, ভাগ দিয়েছি, এবং ভাগের বেলায় আমরা জানি যে যেহেতু ভাগ অর্থাৎ এটা একটু উল্টে যাবে, গুণ হয়ে এই জিনিসটা উল্টে গিয়েছে। এরপরে তোমরা এটা ক্যালকুলেটর দিলে আশা করছি তোমরা উত্তর পেয়ে যাবে। তো এরপরে তো ভাগ থেকেও তোমাদের জন্য দুইটি কাজ রয়েছে, একটি ক এবং একটি খ। আশা করছি তোমরা এই জিনিসগুলো করতে পারবে। আর যদি কোনো অংশে সমস্যা মনে করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আশা করছি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করেছো। এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।